ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা। দ্বিতীয় ইনিংসে ধোনি যখন ব্যাট করতে নামেন তখন ভালো রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করার জন্য প্রয়োজন ছিল দ্রুত রান তোলার। ধোনিও বেশ চালিয়েই খেলতে থাকেন এবং 51 বলে 69 রান করার পর একটি বল বাউন্ডারি লাইনে ওয়েস্ট ইন্ডিজের গঙ্গা ক্যাচ নেন। ক্যাচ নেওয়ার সময় গঙ্গার পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল কিনা তা ভালো করে বোঝা যাচ্ছিল না। তৃতীয় আম্পায়ার প্রায় 15 মিনিট বিভিন্নভাবে দেখেও নিশ্চিত হতে পারছিলেন না। এই সময় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা এগিয়ে এসে ধোনিকে বলেন যে আমার দলের খেলোয়াড়রা সত্যি কথাই বলছে এবং আমার মনে হয় তোমার প্যাভিলিয়নে ফিরে যাওয়াই উচিত। ধোনি বিপক্ষ অধিনায়কের কথা মেনে নেন এবং প্যাভিলিয়নের দিকে ফিরে আসেন। এহেন পরিস্থিতিতে আম্পায়াররা হাঁপ ছেড়ে বাঁচেন। ভারত অবশ্য সেই মুহূর্তে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। নমস্কার, সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা বা জেন্টলম্যানস গেম। ইংল্যান্ডে ক্রিকেট খেলা প্রচলনের প্রথম দিকেই খেলোয়াড়েরা সিদ্ধান্ত নেন খেলাটি ভদ্রভাবে খেলবেন, অর্থাৎ স্লেজিং করবেন না, চিটিং করবেন না, বডি লাইন বোলিং করবেন না। ব্যাটসম্যান যদি বুঝতে পারেন তিনি আউট, তাহলে আম্পায়ার আউট না দিলেও তিনি প্যাভিলিয়নে ফিরে যাবেন ইত্যাদি। তারপরে বেশ কয়েক শতাব্দী কেটে গেছে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা দুইই বেড়েছে। ফলত শুরুর সেই শপথ সেইভাবে সকলের পক্ষে মেনে চলা সম্ভব হয়নি। কিন্তু আজও এই তীব্র প্রতিযোগিতার মধ্যেও দেখা যায় সৌজন্যপূর্ণ ব্যবহার। প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে বিপক্ষ দলের খেলোয়াড়দের দিকে সাহায্যের হাত বাড়ানো। শুধু খেলার মাঠে নয়, মাঠের বাইরেও ক্রিকেটাররা রেখে চলেছেন ভ্রাতৃত্ববোধের নানান নজির। সেই সব কাহিনী শোনাবো আপনাদের, যেসব কাহিনী প্রমাণ করবে ক্রিকেট ইজ আ জেন্টলম্যানস গেম। প্রথমেই শুরু করা যাক ভারতের লিটল মাস্টার গাভাস্কারের কাহিনী দিয়ে। যদিও এই কাহিনীর নায়ক গাভাস্কার নন, কাহিনীর নায়ক রোহন কানহাই। এখানে যে কাহিনী শোনাবো তা আসলে গাভাস্কার এক সাক্ষাৎকারে শুনিয়েছিলেন। সেটা ছিল গাভাস্কারের প্রথম টেস্ট সিরিজ। 1971 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে গাভাস্কারের আবির্ভাব ঘটেছিল। সেই সিরিজে রোহন কানহাই গাভাস্কারকে উৎসাহ দিয়ে গিয়েছিলেন নিজের দলের খেলোয়াড়দের চোখ কান এড়িয়ে। আসুন জেনে নিই ঠিক কী ঘটেছিল সেই সিরিজে। সেই সিরিজে ব্যাটিংয়ের সময় কোনো ওভারে গাভাস্কার কোনো বাজে শট খেললে ওভার শেষে যখন ফিল্ডাররা প্রান্ত বদল করত, তখন গাভাস্কারের পাশ দিয়ে যাওয়ার সময় রোহন কানহাই তার কানের সামনে ফিসফিস করে বলতেন, কনসেন্ট্রেট করো, তুমি কি সেঞ্চুরি করতে চাও না? বিপক্ষের একজন খেলোয়াড় কটূক্তি না করে উৎসাহ দিচ্ছে দেখে অবাক হয়েছিলেন গাভাস্কার। খেলার মাঠে বিপক্ষকে হারানোর জন্য যেখানে বিভিন্ন কটূক্তি স্লেজিং করে বিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলে, সেখানে একজন বিপক্ষের ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে উৎসাহ দিচ্ছেন, একথা আজকের যুগে ভাবতেই কষ্ট হয়। এখানে একথাও জানিয়ে রাখা দরকার, সেই সিরিজে গাভাস্কার একটি দ্বিশত রান সহ মোট 3টে সেঞ্চুরি করেছিলেন এবং ভারত সেই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয় করেছিল। তাই একথা মনে করার কোনো কারণ নেই যে সেই সময়ের বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ দল ভারতকে দুর্বল প্রতিপক্ষ ভেবে এবং গাভাস্কার রান পাননি বলে করুণা দেখিয়েছিলেন তিনি। আসলে কানহাই ছিলেন এক ব্যতিক্রমী খেলোয়াড়, যার মহানুভবতা ও ব্যবহারের জন্য গাভাস্কারের অন্যতম প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন তিনি। আর তাই তো গাভাস্কার ছেলের নাম রাখেন রোহন। এক মহান খেলোয়াড়ের প্রতি এক মহান খেলোয়াড়ের এর থেকে বেশি সম্মান প্রদর্শন আর কীই বা হতে পারে। এবার শোনাবো আর এক ঘটনা যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবেই। 1962 সালের ঘটনা। স্থান ওয়েস্ট ইন্ডিজের কিংস্টন ওভাল। বারবাডোজের সঙ্গে একটি কলোনি ম্যাচে মুখোমুখি ভারতীয় দল। ভারতের অধিনায়ক ওপেনিং ব্যাটসম্যান নরিম্যান জামশেদজি কন্ট্রাক্টর। ওই ম্যাচে যখন তিনি 2 রানে অপরাজিত, ঠিক সেই সময়ে
ক্যারিবিয়ান ফাস্ট বোলার চার্লি গ্রিফিথের একটি বল তার মাথার পিছনের দিকে গিয়ে লাগে। তিনি লুটিয়ে পড়েন মাটিতে। প্রচুর রক্তপাত হয় তার মস্তিষ্কে। এখানে উল্লেখ্য, সেই সময় ক্রিকেটে হেলমেটের ব্যবহার চালু হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক স্যার ফ্র্যাঙ্ক ওরেল সেই সময় ভিআইপি বক্সে বসে খেলা দেখছিলেন। নরি কন্ট্রাক্টরকে এইভাবে আঘাত পেতে দেখে তার জীবন বাঁচাতে এগিয়ে আসেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার পরীক্ষা করে বলেন মাথার খুলিতে ফাটল ধরেছে এবং দ্রুত অপারেশন করতে হবে। এর জন্য প্রয়োজন রক্ত। ফ্রাঙ্ক ওরেল প্রথমে এগিয়ে আসেন রক্ত দিতে। ফ্রাঙ্ক ওরেল ও ভারতীয় 5 জন ক্রিকেটার রক্তদান করেন তাদের সহযোদ্ধার জীবন বাঁচাতে। জেন্টলম্যানস গেম ক্রিকেট খেলাটা যে শুধু মাঠের মধ্যেই আটকে থাকে না, সেটা সেদিন রক্ত দিয়ে বুঝিয়েছিলেন সেই সব ক্রিকেটাররা। এই কাহিনীটা এখানেই শেষ করলে চলতো, কিন্তু তারপরেও আরেকটু শোনানোর লোভ সামলাতে পারছি না। এই ফ্রাঙ্ক ওরেল 1966-67 মরশুমে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ভারত সফরে আসেন। এর কিছুদিন পরে তাঁর রক্তঘটিত রোগ লিউকোমিয়া ধরা পড়ে। 1967 সালের 13ই মার্চ মাত্র 42 বছর বয়সে জীবনাবসান হয় ওরেলের। অল্প বয়সে এই মহান খেলোয়াড়ের মৃত্যু ঘটলেও সেই রক্তদানের ঘটনাকে স্মরণীয় করে রাখতে আজও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার প্রতিষ্ঠা দিবস 3রা ফেব্রুয়ারি স্যার ফ্রাঙ্ক ওরেল দিবস হিসেবে পালন করে ও রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এর পরের যে ঘটনা, সেটি 1980 সালের। সেই সময় থার্ড আম্পায়ার বা ডিসিশন রিভিউর কোনো ব্যাপার ছিল না, তাই মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হতো, সে যতই ভুল সিদ্ধান্ত হোক না কেন। এইরকমই এক সময়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের গোল্ডেন জুবিলি উপলক্ষে ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। একটি বল ব্যাটে না লাগা সত্ত্বেও ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান বব টেলরকে আম্পায়ার আউট দিয়ে দেন। টেলর স্বভাবতই বিরক্ত হন। সে সময় ভারতের অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথ অন্যান্য ভারতীয় খেলোয়াড় ও টেলরের সঙ্গে কথা বলে আম্পায়ারকে তার সিদ্ধান্ত বদলের আর্জি জানান। লো স্কোরিং সেই ম্যাচে টেলর মূল্যবান 43 রান করেন এবং ভারত শেষ পর্যন্ত সেই টেস্ট ম্যাচে হেরেও যায়। তবে ভারত হারলেও বিশ্বনাথের এই আচরণ সকলের প্রশংসা পেয়েছিল। ভদ্রলোকের খেলা ক্রিকেটের এর থেকে বড় বিজ্ঞাপন আর কীই বা হতে পারে। ভারত পাকিস্তানের খেলা মানেই সে এক চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা। যুদ্ধং দেহি মনোভাবের এই সব খেলায় কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। এরকমই এক হাই ভোল্টেজ ম্যাচের প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র 150 রান করে। ভারতের ব্যাটিংও খুব ভালো কিছু শুরু না হলেও ওপেনার শ্রীকান্ত অধিনায়কের মতোই সামনে দাঁড়িয়ে লড়ে যাচ্ছিলেন। ভারতের স্কোর সে সময় 66 রানে 3 উইকেট। ওয়াকারি 19-এর একটি বল ব্যাট ছুঁয়ে পায়ে লাগলেও আম্পায়ার আউট দিয়ে দেন। খুব স্বাভাবিকভাবেই শ্রীকান্ত বিরক্ত হন এরকম সিদ্ধান্তে। পাকিস্তানের অধিনায়ক ইমরান খান সম্ভবত শুনতে পেয়েছিলেন ব্যাটে বল লাগার শব্দ। তিনি আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেন এবং শ্রীকান্ত আবার ব্যাট করতে শুরু করেন। এরকম এক হাই ভোল্টেজ ম্যাচে এত কম রানের পুঁজি নিয়ে বিপক্ষ দলের অন্যতম সেরা খেলোয়াড়কে আবার ব্যাট করতে সুযোগ দেওয়া রীতিমতো বড় হৃদয়ের পরিচয়। ইমরান খান সেই সুযোগ দিয়ে 2 দেশের সমর্থকদের হৃদয় জিতে নিয়েছিলেন। অবশ্য শ্রীকান্ত তার পরের বলেই আউট হন এবং ভারত শেষ পর্যন্ত হেরে যায়। ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির বেশ কিছু ঘটনা আছে যা ক্রিকেট বিশ্বের মন জিতে নিয়েছে। এখানে তারই 2-1টি ঘটনা শোনাব। প্রথম ঘটনাটি ধোনির কেরিয়ারের প্রথম দিকের ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা। দ্বিতীয় ইনিংসে ধোনি যখন ব্যাট করতে নামেন তখন ভালো রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করার জন্য প্রয়োজন ছিল দ্রুত রান তোলার। ধোনিও বেশ চালিয়েই খেলতে থাকেন এবং 51 বলে 69 রান করার পর একটি বল বাউন্ডারি লাইনে ওয়েস্ট ইন্ডিজের গঙ্গা ক্যাচ নেন। ক্যাচ নেওয়ার সময় গঙ্গার পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল কিনা তা ভালো করে বোঝা যাচ্ছিল না। তৃতীয় আম্পায়ার প্রায় 15 মিনিট বিভিন্নভাবে দেখেও নিশ্চিত হতে পারছিলেন না। এই সময় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা এগিয়ে এসে ধোনিকে বলেন যে
আমার দলের খেলোয়াড়রা সত্যি কথাই বলছে এবং আমার মনে হয় তোমার প্যাভিলিয়নে ফিরে যাওয়াই উচিত। ধোনি বিপক্ষ অধিনায়কের কথা মেনে নেন এবং প্যাভিলিয়নের দিকে ফিরে আসেন। এহেন পরিস্থিতিতে আম্পায়াররা হাঁপ ছেড়ে বাঁচেন। ভারত অবশ্য সেই মুহূর্তে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এই ধোনির অধিনায়কত্বে একটি ঘটনা বিস্তারিত জানাই। 2011 সালের ঘটনা। লর্ডসের মাঠ, ব্যাট করছেন ইয়ান মর্গান ও রানার্স এন্ডে ইয়ান বেল। চা বিরতির আগের শেষ বল। ইয়ান মর্গান বলটি বাউন্ডারির দিকে মারলে বেল ধরে নেন সেটি 4 হয়ে গেছে ও যেহেতু সেটি চায়ের আগের শেষ বল, তিনি মর্গানের প্রান্তে চলে আসেন ক্রিজ ছেড়ে। কিন্তু প্রবীণ কুমার বলটি আটকে অভিনব মুকুন্দকে ছুঁড়ে দিলে মুকুন্দ বেলকে রান আউট করে দেন। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে বেলকে আউট ঘোষণা করেন ও সকলে চা পানের জন্য ড্রেসিং রুমে ফিরে যান। চা বিরতির পর দেখা যায় ইয়ান বেল আবার ব্যাট করতে আসছেন। তা দেখে মাঠে উপস্থিত দর্শক বেশ অবাক হয়ে যান। আসলে চা বিরতির মাঝে ধোনি ইয়ান বেলের বিরুদ্ধে আউটের আবেদন প্রত্যাহার করে নেন। ধোনির এই ব্যবহার ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছিল খুব সহজেই। এবার একটি ঘটনার কথা বলবো যেখানে বোঝা যায় একজন ভালো ব্যাটসম্যান কিভাবে বিপক্ষ দলের ভালো ব্যাটসম্যানকে সম্মান দেন। এই ঘটনা 2023 সালেরই। ভারত ও শ্রীলঙ্কার একদিবসীয় ম্যাচ। ভারত প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে 374 রানের লক্ষ্য দেয়। শ্রীলঙ্কা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি ঠিকই, কিন্তু তাদের অধিনায়ক দাসুন সনকা দারুণ ব্যাটিং করছিলেন। শেষ 3 বল যখন আর বাকি, সেই সময় তিনি 98 রানে নন স্ট্রাইকার এন্ডে ছিলেন। মোহাম্মদ শামি ছিলেন বোলার। যেন তেন প্রকারেণ তিনি স্ট্রাইক পেতে চাইছিলেন যাতে সেঞ্চুরি করার সুযোগ পান। সে কারণে বল করার আগেই অনেকটা এগিয়ে গিয়েছিলেন রান নেওয়ার জন্য। শামিও সুযোগ বুঝে তাকে ম্যানকাডিং পদ্ধতিতে রান আউট করেন। এই সময় এগিয়ে আসেন রোহিত শর্মা। তিনি শামিকে বুঝিয়ে আম্পায়ারের কাছ থেকে আউটের আবেদন ফিরিয়ে নেন। পরের বলে সনকা 1 রান নিয়ে স্ট্রাইক পান ও তার পরের বলে 4 মেরে সেঞ্চুরি পূরণ করেন। এই ম্যাচে রোহিত শর্মা নিজে একজন বড় মাপের ব্যাটসম্যান বলে বুঝেছিলেন যে একটা সেঞ্চুরির গুরুত্ব কত, আর তাই এইভাবে বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যানকে আউট করতে চাননি। আপাতত শেষ করব খুবই সাম্প্রতিক আরেক ঘটনা নিয়ে। এশিয়া কাপ 2023-এর ঘটনা। এই প্রতিযোগিতায় খেলার সময় বেশ কিছু ম্যাচে বিঘ্ন ঘটায় বৃষ্টি। ভারত পাকিস্তানের মধ্যে এক ম্যাচে ভারত যখন ব্যাট করছিল সেই সময় বৃষ্টি নামে। সমস্ত প্লেয়ার আম্পায়াররা প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন। সেই সময় পাকিস্তানের ফিল্ডার ফকর জামান গ্রাউন্ড স্টাফেদের পিচ কভারটি টানতে সাহায্য করেন। মাঠের তথাকথিত নিচুতলার কর্মীদের এইভাবে একজন স্টার প্লেয়ারের সাহায্যের হাত বাড়ানোর ঘটনাটি ক্রিকেট বিশ্বের প্রশংসা লাভ করে। এই ঘটনার সঙ্গে আরেকটু যোগ করব, যেহেতু এটিও এশিয়া কাপ 2023-এরই ঘটনা। এই প্রতিযোগিতার ফাইনালে ভারত জয়লাভ করে ও মোহাম্মদ সিরাজ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সিরাজ পুরস্কার বাবদ প্রাপ্ত অর্থ পুরোটাই গ্রাউন্ড স্টাফেদের দান করেন, কারণ এই কর্মীরা বৃষ্টির মরশুমে অক্লান্ত পরিশ্রম করে ম্যাচগুলি সম্পন্ন করতে সাহায্য করেছিলেন। বিজয়ী উল্লাসের মধ্যেও মোহাম্মদ সিরাজ নিচুতলার ওই মানুষগুলির কথা কিন্তু ভোলেননি। ফকর জামান, মোহাম্মদ সিরাজের মতো তরুণ ক্রিকেটাররা ভদ্রলোকের খেলা ক্রিকেটের মূল ধারাটি যে ভবিষ্যতেও বয়ে নিয়ে যাবেন সে বিষয়ে আমরা নিঃসন্দেহ। তাই ক্রিকেট কয়েক শতাব্দী আগে যে স্পিরিট নিয়ে শুরু হয়েছিল সেই স্পিরিট বজায় রেখে যে ভদ্রলোকের খেলা হয়েই থাকবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি। এই কয়েকটি ঘটনা ছাড়াও বেশ কিছু ঘটনা আছে যেখানে সচিন তেন্ডুলকর, গিলক্রিস্ট, সাঙ্গাকারা ইত্যাদির মতো মহান খেলোয়াড়েরা আম্পায়ার আউট না দিলেও স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফিরে এসেছেন। এইভাবেই বিশ্বের মহান খেলোয়াড়েরা বছরের পর বছর ক্রিকেটকে এক উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তাই সামান্য কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটলেও ক্রিকেট খেলা আজও ভদ্রলোকের খেলা হিসেবেই বিরাজ করছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।